স্যার, আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। এই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতুচক্র। আমাদের দেশে বছরে 6টি ঋতু দেখা যায়। তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল। এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, ঘাসের ওপর শিশির পড়ে, চারিদিকে কাশ ফুল ফোটে। এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয়। দুর্গা ঠাকুরের 2 মেয়ে লক্ষ্মী ও সরস্বতী, আর 2 ছেলে কার্তিক ও গণেশ। এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয়, হাতির। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো মিনমিনে ছোট, সামনে ক্রেনের মতো সুর আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় ফুর্তিতে দাঁত বের করে থাকে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনপূর্ণ খুবই সুন্দর একটি ভিডিও, যা দেখলে আপনি একেবারে হাসতে হাসতে কি বলবো একেবারে অজ্ঞানও হয়ে যেতে পারেন। তাই সুতরাং বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি খুব 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 ভালো লাগবে। আর আপনাদের কাছে বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কি ব্যাপার রে, কালু এখনো স্কুলে আসলো না কেন? দেখ, ঠিক চলে আসবে হয়তো। সবাই চুপ, স্যার আসছে। সিট ডাউন, সিট ডাউন। কথা কি কানে যায় না? আমি সিট ডাউন বলছি আর তোরা দাঁড়িয়ে আছিস। বস। স্যার, ভেতরে আসতে পারি? কামিন, কামিন। ইউ আর লেট। হোয়াই? স্যার, রাস্তায় আসার সময় আমার মোটরসাইকেলের চাকাটা কাদায় আটকে পড়েছিল, তাই লেট হয়ে গেল। নো নো নো, টেল মি ইন ইংলিশ। তুই যে কথাগুলো বললি সেগুলো ইংরেজিতে বল। স্যার, when I school coming, my motorcycle chaka was pouring in kada, no noring choring, only boom boom sound করিং। কি সাংঘাতিক ইংরেজি রে বাবা! এখন আমি বুঝতে পারছি তোদের ক্লাস থেকে যাওয়ার পর ইংরেজি স্যার কেন প্রতিদিন অজ্ঞান হয়ে যায়। মে বস, আজ যদি পড়ানো হয় তাহলে কিন্তু আমি পে দিয়ে লাল করে দেবো তোদের আজ। তোদের যে আগের দিন রচনাগুলো পড়ে মুখস্থ করে আসতে বলেছিলাম, মুখস্থ করে এসেছিস তো? হ্যাঁ স্যার, মুখস্থ কেন, একদম ঠোঁটস্থ করে এসেছি। বললুন কোন রচনাটা বলতে হবে। এ বেটা তো আগের দিন এক বাঘ দিয়েই সব রচনাকে গিলে খেয়েছে, আজ আবার কি পড়ে এসেছে কে জানে। ওর কনফিডেন্ট লেভেল দেখে তো ওর মতি গতি বেশি ভালো বুঝছি না। তোকে পরে ধরছি, বাকি সবার খবর আগে শুনি। এই ঘেটু, তোর কি খবর রে? পড়ার কথা শুনেই তোর মুখটা কেমন কিসমিসের মতো চুপসে গেল কেন? স্যার, কাল আমার বাবার সম্পত্তি 2 ভাগ হলো, তাই বাড়িতে অনেক লোকজন ছিল, তাই পড়তে পারি নাই। বলিস কি, তোর বাবার সম্পত্তি 2 ভাগ হলো মানে? ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো। স্যার, কালকে আমার আরেকটা ভাই হয়েছে। এতদিন আমার বাবার সম্পত্তির ভবিষ্যৎ মালিক আমি একাই ছিলাম। কাল আমার আরেকটা ভাই হলো, তাহলে আমার বাবার সম্পত্তি 2 ভাগ হয়ে গেল না? কি বিশ্ব ছেলে রে বাবা! বস বস, এই বয়সেই সম্পত্তির ধান্দা। পেশি, তোর কি খবর রে? রচনা পড়ে এসেছিস তো? স্যার, কালকে আমাদের বাড়িতে আমার স্মল মাদার এসেছিল, তাই পড়তে পারিনি। স্মল মাদার মানে? স্যার, ছোট মামা। স্মল মানে ছোট, আর মাদার মানে মামা। ইংরেজি স্যার আমাদের ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে বলেছে, তাই আমি ইংরেজিতে বললাম। তোর যা ইংরেজি, এই ইংরেজি শুনলে তো মানুষ আহত হয়ে যাবে। তুই বস বস। বাবা হাবলু, তুই পড়ে এসেছিস তো? কাল স্যার বৃষ্টিতে ভিজে সর্দি লেগে গেছে, তাই পড়তে পারিনি। তুই আবার বৃষ্টিতে ভিজতে গেলি কেন? স্যার, পরশুদিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে একটা কাপ সিরাপের বোতল কুড়িয়ে পেয়েছে। দাদু বলল, এত দামি কাপ সিরাপটা ফেলে দেব? তাই দাদু আমাকে জোর করে বৃষ্টিতে ভেজালো, যাতে আমার সর্দি লাগে আর ওই কাপ সিরাপটা আমার কাজে লাগানো যায়। কি সাংঘাতিক রে বাবা! তোর দাদু তো দেখছি সামনের বছর কিপটেমির জন্য পুরস্কার পাবে।
দেখলেন তো স্যার, আমার ছাড়া আর কারো পড়া হয়নি, তাই ওদের পড়া ধরে সময় নষ্ট না করে আমাকে ধরুন। বেশি লাফালাফি করিস না রে ফেলু, স্যারের মুডটা এমনিতেই আজকে খুব খারাপ আছে, চুপচাপ থাক একটু, না হলে তোর জন্য সবাই আমরা প্যারানি খাবো আজ। তোরা পড়া করে আসিসনি, তাই পেদানি খাওয়ার ভয়ে স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস। আমি আত্মসমর্পণ করার পাত্র নই, আমি আজ পড়া করিয়ে এসেছি, তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না। আগের দিন তো বাঘ দিয়েই চালিয়ে দিয়েছিস, আজকে আবার কি দিয়ে চালাবি রে? দেখ স্যার, পড়া ধরলেই বুঝতে পারবি। স্যার ধরুন, রচনা কোনটা বলবো বলুন। নে, আফ্রিকা মহাদেশের ওপর একটা রচনা বলতো, কেমন বলি শুনি। এত সহজ স্যার, একটু কঠিন ধরুন। বেশি পাকামি করিস না ফেলু, যেটা বলতে বলেছি সেটাই বল। আফ্রিকা মহাদেশ নিয়েই রচনা বল। স্যার, আফ্রিকা মহাদেশ হইল পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত। আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়েই রয়েছে গভীর জঙ্গল। এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে, তার মধ্যে হাতিও আছে। হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো মিনমিনে ছোট। হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে। স্যার, কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা? বুঝেছি, এ বেটা আজ হাতির রচনা পড়ে এসেছে, আজ সবটাই ও হাতি দিয়েই চালাবে। আমিও আজ ওকে ছাড়বো না, ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো। কিছু বললেন স্যার? না না, তোকে কিছু বলিনি। তুই এবার শরৎকালের ওপর একটা রচনা বলতো। পারবি তো ফেলু শরৎকালের রচনা? তুই দেখ না, এটাও খুব সহজ, আমার কাছে একদম জল ভাত। স্যার, আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। এই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতুচক্র। আমাদের দেশে বছরে 6টি ঋতু দেখা যায়, তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল। এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, ঘাসের ওপর শিশির পড়ে, চারিদিকে কাশ ফুল ফোটে। এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয়। দুর্গা ঠাকুরের 2 মেয়ে লক্ষ্মী ও সরস্বতী, আর 2 ছেলে কার্তিক ও গণেশ। এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয়, হাতির। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো মিনমিনে ছোট, সামনে ক্রেনের মতো সুর আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় ফুর্তিতে দাঁত বের করে থাকে। হ্যাঁ, যা অনুমান করেছিলাম ঠিক তাই, বেটা হাতির রচনায় পড়ে এসেছে। এবার ইতিহাস থেকে রচনা ধরবো, দেখিও কি করে। নে বাবা ফেলু, এবার তাজমহলের উপর একটা রচনা বলতো। তোকে এবার বিপদে ফেলে দিল রে ফেলু, তাজমহলে তুই হাতি আনবি কি করে? তুই দেখ না, ঠিক পারবো। স্যার, তাজমহল হইল পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে অন্যতম। এটি ভারতের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিলেন। তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নত মানের যানবাহন ছিল না। তখন ভারী ভারী পাথর বহন করার জন্য 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো ছোট মিনমিনে। হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে। স্যার, কেমন লাগলো তাজমহলের ওপর রচনাটা? দাঁড়া, একটু নিঃশ্বাস নিয়ে নি, আমার হার্টবিট বেড়ে গেছে, কিছুতেই বেটাকে জব্দ করতে পারছি না। নে, এইবারই লাস্ট, আশ্চর্য জগদীশচন্দ্র বসু নিয়ে একটা রচনা বলতো। দেখি বেটা তুই এবার হাতি কি করে আনিস। এবার তুই মনে হয় ফেসে গেলি রে ফেলু। আশ্চর্য জগদীশচন্দ্র বসু রচনার মধ্যে তুই হাতি আনবি কি করে রে?
ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি। এই ফেল্লুর কাছে কিছুই অসম্ভব নয়। দেখ ঠিক পারবো। নে স্যার, তাড়াতাড়ি আচার্য বল। জগদীশ চন্দ্র বসু ভারত তথা বিশ্ববিখ্যাত একজন প্রাতঃস্মরণীয় বিজ্ঞানী। তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলেন যে গাছেরও প্রাণ আছে। এই গাছের থেকে কাঠ পাওয়া যায়, আর সেই কাঠ থেকে চেয়ার, টেবিল, খাট, আলমারি তৈরি করার সময় কাঠের সাথে কাঠের জোড়া লাগাতে কাঠ মিস্ত্রিরা ফেভিকল আঠা ব্যবহার করে। এই ফেভিকল আঠার ডাব্বার গায়ে দুটো হাতির ছবি থাকে, আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো ছোট মিনমিনে, হাতির সামনে ক্রেনের মতো সুর আছে, আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সবসময় দাঁত বার করেই থাকে। ওরে থাম থাম বাবা থাম। হ্যাঁ ওরে, আমাকে তোরা কেউ একজন ধরে স্টাফ রুম পর্যন্ত দিয়ে আয়। বন্ধুরা, রচনার ক্লাসটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, যত খুশি পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরও অনেক আনন্দের ভিডিও নিয়ে আসব। সকলে আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন। যে যত আনন্দে থাকবেন, যে যত হাসবেন, সে তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভাতে খেয়েলে 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 গরম ভাত খেয়েলে 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 আলু ভাতে খেয়েলে 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 গরম ভাত খেয়েলে। কিরে, তুই পটলের ছেলে পটাই না? একদম রাইট দাদু, তুমি ঠিকই ধরেছ, আমি পটলের ছেলে পটাই। তো সকাল সকাল গান গাইতে গাইতে চললি কোথায়? ইন্টারভিউ দিতে যাচ্ছি দাদু, ইন্টারভিউ দিতে। কিসের ইন্টারভিউ দিতে যাচ্ছিস? চাকরির ইন্টারভিউ গো, চাকরির ইন্টারভিউ। তা কিসের চাকরি? শ্মশানে মরা পোড়ানোর চাকরি, নাকি কবরখানার মাটি খোঁড়ার চাকরি শুনি? সকাল সকাল তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? অফিসের চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, অফিসের চাকরির। তা অফিসটা কিসের শুনি? শ্মশানের অফিস নাকি কবরখানার অফিস? সেই আবার ঘুরে ফিরে একই কথা, শ্মশান আর কবরখানা। সকাল সকাল আমার মেজাজটাকে আর গরম করো না তো, যাও চুপচাপ বাড়ি চলে যাও। খেয়েলে খেয়েলে আলু ভাতে খেয়েলে 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 গরম ভাত খেয়েলে। যা যা, চিন্তা নেই, যতই ইন্টারভিউ দিস তোর চাকরি হবে না। ফার্স্ট ক্যান্ডিডেট কাম ইন। কি হলো, এত দেরি হচ্ছে কেন? ফার্স্ট ক্যান্ডিডেট ভেতরে আসুন। স্যার, এসে গেছি এসে গেছি। এত দেরি হলো কেন? ওই একটু জোরে লেগে গেছিল তো, তাই বেডরুমে গেছিলাম। বেডরুম মানে? এখানে আবার তুমি বেডরুম পেলে কোথায়? কেন, ওই সামনেই তো আছে। খুব জোরে প্রস্রাব লেগে গেছিল তো, তাই বেডরুমে গেছিলাম। ওটা বেডরুম নয়, ওটা বাথরুম, বাথরুম। ও, আসলে আমার দাদু বেডরুমেই প্রস্রাব করে দেয় তো, তাই আমি ভাবলাম ওটাও বেডরুম। ঠিক আছে ঠিক আছে, ওই চেয়ারে বসো। আমি কিন্তু ইয়ার্কি ঠাট্টা একদমই পছন্দ করি না। আচ্ছা বলো তো, তুমি এখানে কি করতে এসেছো? স্যার, ঝালমুড়ি বিক্রি করতে এসেছি। আবার ফালতু কথা, আমি তো প্রথমেই বললাম আমি ইয়ার্কি ঠাট্টা একদম পছন্দ করি না। আপনি তো ইয়ার্কি ঠাট্টা করছেন। আপনি ইন্টারভিউ নিতে বসেছেন, আবার আমাকে জিজ্ঞেস করছেন এখানে কি করতে এসেছো। আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, ইন্টারভিউ। ওটা ইন্টারভিউ নয়, ওটা ইন্টারভিউ হবে। আপনি বুঝেছেন তো, তাহলেই হবে। আচ্ছা, তুমি মনে করো যে তুমি এই চাকরিটা পাওয়ার যোগ্য? যোগ্য মানে আমি আজ এখান থেকে অ্যাপার্টমেন্ট লেটার নিয়েই যাব।
আবারও তুমি ভুল বললে, ওটা অ্যাপার্টমেন্ট লেটার নয়, ওটা হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনি বুঝেছেন তো, তাহলেই হবে। ধরো তুমি যদি চাকরিটা পেয়েই যাও, তাহলে প্রথমে কি করবে? চাকরিটা পেয়ে গেলে প্রথম মাসের স্যালারি দিয়ে একটা মোবাইল কিনবো। ওটা স্যালারি নয়, ওটা হবে স্যালারি, স্যালারি। আপনি বুঝতে পেরেছেন তো, তাহলেই হবে। তুমি এই ইন্টারভিউ দিতে আসার আগে পড়ে টরে এসেছো তো? হ্যাঁ স্যার, আমি অনেক অনেক পড়েছি। কোথায় পড়েছো শুনি? স্যার, আমি কালকে গাছে আম পাড়তে গিয়ে আম গাছ থেকে পড়েছি। তারপর আজকে সকালে বাড়ির উঠোনে কাদায় পা পিছলে পড়েছি। তারপরে এখানে আসার সময় টোটো থেকে নামতে গিয়ে স্লিপ কেটে পড়েছি। তারপরে আপনার এই ঘরে ঢোকার সময় দরজায় গুঁতো খেয়ে পড়েছি। অনেকবার পড়েছি স্যার। আরে, আমি ওই পড়ার কথা বলিনি, আমি বই পড়ার কথা বলেছি। কিসের বই? কার বই? কেন বই? কি করে বই? কিভাবে বই? কিসের বই? কার বই? কেন বই? এই, তুই বেরো তো এখান থেকে, তুই বেরো। কেন স্যার, ইন্টারভিউ নেবেন না? ইন্টারভিউ? আবার তুই ইন্টারভিউ বলছিস? তুই বেরো। কিসের বই? কার বই? কোথাকার বই? কেন বই? তুই বেরোবি কি না? সকাল সকাল কোথা থেকে পাগল ছাগল এসে জুটেছে। নেক্সট ক্যান্ডিডেট কাম ইন। স্যার, মে আই কাম ইন? হ্যাঁ হ্যাঁ, কাম ইন, কাম ইন, সিট ডাউন। বাহ, তোমার জামাটা তো খুব সুন্দর। স্যার, আমার জামাটা আপনার পছন্দ হয়েছে? পছন্দ মানে খুব খুব পছন্দ হয়েছে। আপনি নেবেন? তাহলে এখনই খুলে দিচ্ছি। না না, তোমার জামা আমি নেব। তোমার বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে তোমার জামাটা কোথায় গেল, তখন তুমি কি বলবে? স্যার, কেউ জিজ্ঞেস করবে না। যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবো জামাটা চোরে নিয়ে গেছে। ছেলেটা আমাকে চোর বানিয়ে দিল। আচ্ছা আচ্ছা, তুমি বসো বসো। আচ্ছা, আমাদের রেকর্ড অনুযায়ী যা দেখছি, তোমার নাম পটাই, তাই তো? একদম রাইট স্যার। তো পটাই বাবু, ইন্টারভিউ স্টার্ট করি? ইয়েস স্যার, স্টার্ট করুন। তুমি বলো তো, প্রতিবেশী কাকে বলে? স্যার, প্রতিবেশী? বলছি স্যার, যারা শূন্যে কম বোঝে বেশি, যেটা দেখে তার থেকে বাড়িয়ে বাড়িয়ে বলে বেশি, তাদেরকেই বলে প্রতিবেশী। কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু আরেকটু ব্যাখ্যা করে বললে ভালো হয়। স্যার, ব্যাখ্যা করে বলবো? বলছি স্যার, নিজের বাড়ির খোঁজ নাই, পরের বাড়ি দেখে বেড়াই, তারাই হলো প্রতিবেশী। নিজের মেয়ের খোঁজ নাই, পরের মেয়ে দেখে বেড়াই, তারাই হলো প্রতিবেশী। নিজের ঘরে কে ঢুকছে সেই দিকেতে নজর নাই, পরের ঘরে কে ঢুকছে সেইটা যারা দেখে বেড়ায়, তারাই হলো প্রতিবেশী। নিজের ছেলে মদ মাতালে সেই দিকেতে খোঁজ নাই, পরের ছেলে কি করছে সেইটা যারা দেখে বেড়ায়, তারাই হলো প্রতিবেশী। ভেরি গুড, ভেরি গুড। আর বলতে হবে না, আমি বুঝে গেছি। নাও, এবার ভূগোল থেকে একটা কোশ্চেন করছি। বলো তো, সাইক্লোন কাকে বলে? স্যার, সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় তাকেই সাইক্লোন বলে। সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় তাকেই সাইক্লোন বলে? তুমি কি এখানে ইয়ার্কি করতে এসেছো? না স্যার, যেটা জানি সেটাই বললাম। এবার জীবন বিজ্ঞান থেকে একটা কোশ্চেন করছি। বলো তো, কি খেলে চোখের পাওয়ার ঠিক থাকে? স্যার, ঘাস খেলে চোখের পাওয়ার ঠিক থাকে? কি উল্টো পাল্টা অ্যান্সার দিচ্ছ? ঘাস খেলে চোখের পাওয়ার ঠিক থাকে?
কিছুই উল্টো পাল্টা অ্যান্সার দিইনি। গরু ছাগলকে কখনো চশমা পড়তে দেখেছেন? ওরা ঘাস খায় বলে ওদের চোখের পাওয়ার একদম ঠিক থাকে। গরু ছাগলকে দেখেই বোঝা যায় ঘাস খেলেই চোখের পাওয়ার একদম ঠিক থাকে। নে এবার লাস্ট কোশ্চেন, বলতে না পারলে এখান থেকে কেটে পড়বি। বল, সেলফিশ কাদের বলে? স্যার, যারা মাছ বিক্রি করে তাদেরকেই সেলফিশ বলে। বলিস কি? যারা মাছ বিক্রি করে তাদেরকেই সেলফিশ বলে? তুই বেরা ওখান থেকে, একটা কোশ্চেনও তুই জানিস না। তাহলে আমি যেগুলো জানি সেগুলো আমাকে ধরুন। তুই আর কথা বাড়াস না, তুই মানে মানে কেটে পড় এখান থেকে। ঠিক আছে স্যার, কেটে পড়ছি। তার আগে একবার বলুন তো, আপনি এখানে কত টাকা মাইনে পান? আমার মাইনে জেনে তোর কি হবে? বলুন তো, তারপরে বলছি। আমি 20,000 টাকা মাইনে পাই এখানে। আচ্ছা স্যার, আপনাকে আমি কয়েকটা কোশ্চেন করছি, যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আমি 50,000 টাকা মাইনে চাকরির ব্যবস্থা করে দেব। আবার তুই ইয়ার কি করছিস? ইয়ার কি না, সত্যি বলছি স্যার, আপনার দিব্যি দিয়ে বলছি। বেশ কর, তাড়াতাড়ি কোশ্চেন কর। এই 20,000 টাকা মাইনের চাকরিতে আমার আর সংসার চলছে না। নিন তাহলে শুরু করছি। বলুন তো, এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকেই বুড়ো? এমন কি জিনিস আছে, এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকেই বুড়ো? দাদু, দাদু জন্ম থেকেই বুড়ো। দাদু কখনো জন্ম থেকেই বুড়ো হয়? নে তাহলে তুই বলে দে, এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকেই বুড়ো? আমাদের হাত পায়ের বুড়ো আঙুল, ওটা জন্ম থেকেই বুড়ো। তাই তো, আমিও তো ওটাই ভেবেছিলাম। শুধু ভাবলেই হবে না, বলতে হবে। এবার বলুন তো, কার মুখ নেই কিন্তু দাঁত আছে? মুখ নেই কিন্তু দাঁত আছে, এমন আবার হয় নাকি? হয় বলেই তো বলেছি। নে তাহলে তুই বল, কার মুখ নেই কিন্তু দাঁত আছে? এটা হলো চিরুনি। চিরুনির মুখ নেই কিন্তু দাঁত আছে। ও শেট, এটাও আমি জানতাম। শুধু জানলেই হবে না, বলতে হবে। এবার বলুন তো, কোন জিনিস আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না? আগুনে পড়ে না এমন জিনিস আবার হয় নাকি? হয় বলেই তো বললাম। ঠিক আছে, তুই বল তো, কোন জিনিস আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না? এটার অ্যান্সার হবে বরফ। বরফ আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না। আপনি তো দেখছি কিছুই জানেন না। নে আরেকটা কোশ্চেন কর, দেখ জানি কি না জানি। নিন এবার বলুন তো, আমার দাদু 50 বছর আগে গাছ লাগিয়ে গিয়েছিল, কিন্তু সেই গাছে এখনো পর্যন্ত একটাও আম ধরল না কেন? বলুন তো। গাছটার মনে হয় কোনো রোগ আছে, তাই আম ধরেনি। না, হইল না, গাছটার কোনো রোগই নেই। 50 বছর আগে গাছ লাগিয়েছে, কিন্তু এখনো সেই গাছে একটাও আম হয়নি। তাহলে ব্যাপারটা কি হলো, কি হলো? ভাবুন ভাবুন, মন দিয়ে ভাবুন। বলতে পারলেই 50,000 টাকা মাইনের চাকরি পাবেন। আরে ভাবছি তো, কিন্তু কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা কি? নে তুই বলে দে। বলতে পারলেন না তো বলছি। আসলে আমার দাদু নিম গাছ লাগিয়েছিল, তাতে 50 বছর কেন 100 বছর হইলেও ওই নিম গাছে কখনো আম ধরবে না, বুঝলেন তো? ধুর, তুই উল্টো পাল্টা কোশ্চেন করে আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। এখন বলতে পারলেন না তো, তাই উল্টো পাল্টা কোশ্চেন হয়ে গেল। আমি বলেছি আমার দাদু 50 বছর আগে গাছ লাগিয়েছিল, কিন্তু কি গাছ লাগিয়েছিল সেটা তো বলিনি। অত চিন্তা করছেন কি? না মানে ভাবছি, এত সহজ সহজ কোশ্চেনের জন্য
আমার 50,000 টাকা মাইনের চাকরিটা হাতছাড়া হয়ে গেল। দেখলেন তো আপনাকে আমি কেমন বোকা বানিয়ে দিলাম। তার মানে চাকরি ঠাকরি কিছুই না, তুই আমাকে বোকা বানানোর জন্য এতক্ষণ কোশ্চেন করলি। তোকে আজ আমি বেঁধেই রাখবো। আমাকে ধরতে পারলে তো বেঁধে রাখবেন। ধর ওকে ধর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত সুস্থ থাকবেন। সকলে খুব ভালো থাকবেন।